একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তোর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালি, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি কিরাম। তা বলছে মা তুমি শুনতে চাই না, পরে আবার গালি গালাজ করবা। তো বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা যে উচিত কথা বলে, উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোর আমি পেটে ধরেছি না ক একটা। তো বলছে বলাই লাগবে, বলছে তুই আমার জন্মের হলি ক, যেহেতু বলছে মা উচিত কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক কিসের? এটা কি কথা? বর্ডার আছে না নাই? বেনাপোল বর্ডার আছে, বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। আমার আইনের লোকেরা ধরে বলছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার? কয় সাইকেলে করে তুই বালু পাচার করতেছিস বর্ডার দিয়ে? কয় স্যার বালু স্যার। কয় চেক করি দেখি তুই সাইকেলে করে কেন বালু পাচার করিস? বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে? চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায়, ডাক দিয়ে বলে সাইকেলে কি স্যার বালু স্যার? কই চেক করবো, চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার এই বল্টু কি নিয়ে যায় সাইকেলে করে, স্যার বালু স্যার। কয় সাইকেলে করে বালু পাচার করো, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো এতে কোনো নাশকতা আছে কিনা। নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে, ইয়াবা অথবা বাবা থাকতে পারে। কি চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। হঠাৎ বল্টুর সাথে দেখা হয়েছে আপনাদের এই জায়গায় কিট বাজার জন্য জামতলা বাজার দেখা হয়েছে বল্টুর সাথে। বল্টু ডেকে কয় বল্টু বেনাপোল বর্ডার দিয়ে সাইকেলে করে প্রতিদিন আধা বস্তা বালু পাচার করিস, কিসের জন্য? বালু কি বাংলাদেশে নেই? কেন পাচার করিস? বলছে স্যার সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে সত্য কথা বল। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? 3 দিন ধরে চেক করলো, খালি বালু খালি বালু খালি বালু। আমাদের চেক করে হুজুরির পকেটে মেসওয়াকটা কত বড়, টুপিটা কত লম্বা, তাসবিতে কয়টা দানা, আর বড় বড় টাকা সরকার দিচ্ছে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে। ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না, ঠিক না বেঠে? এইগুলো বললে বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না। কিসের রাজনীতি? আমার সরকার দেশের জন্য দিচ্ছে, তোরা মেরি খাবি আমরা কবে না, মানে কথা কয় না। আমরা তো সরকারের পক্ষের লোক। সরকার দিচ্ছে না দিচ্ছে? রাস্তা করতেছে 4 বছর লাগলো যে রাস্তা করতে, 4 মাসের মধ্যে রাস্তা করবো গতি। টিরাক গেছে ফুলে উঠেছে, ঠিক না বেঠে? টাকা সব গেল ওখানে সুইজারল্যান্ড, হ্যাঁ সুইজারল্যান্ড। আমরা বলবো না পাকামো পয়সা, এত সহজ না। ওই যে বলিস না ফোর্স করা লাগবে, মনে আছে তো? ফোর্স না করলে এরা আরো কিছু বলে ফেলবে। যখন বাংলাদেশে কনসার্ট হয়, বহির্বিশ্ব থেকে শিল্পী নিয়ে আসা হয়, দাদার দেশ থেকে আর রহমান না কি আর রহমান কোটি কোটি টাকা খরচ করে আরো অনেককে আনা হয়, যাদের নাম বললে উজু থাকবে না, ঠিক না বেঠে? ওরাই সেই দেশে কনসার্ট করে, আর আমাদের রোজায় ইফতার করা, খাজুর দিয়ে ইফতার করা সুন্নাত। তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পেয়েছো কি? এত সুযোগ তোমাদের দেয়া হবে না। যেই দেশের সরকার মডেল মসজিদ করে, সেই দেশে তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পাকামো পাইছে। হ্যাঁ, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর তুমি কোথাকার মন্ত্রী এসে বলো যে কুল আর পেরা দিতে করো? হ্যাঁ, তুমি তো সরকারের দুশমন। আমি সরকারকে বলতে চাই, একে আইনের আওতায় এনে জামাত বিএনপির মতো সাজা দেওয়া লাগবে, ঠিক না বেঠে? আমি রাগ করলে কিছু করার নেই ভাই। উনি যদি রাগ করে তা আমার কিছু করার আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। এসো না, লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? হ্যাঁ 30 মিনিট গো, তো
তো শুরু করিনি, আমি স্টার্ট দেবো। একটু আওয়াজ মনিটরটা একটু বাড়ায় দাও, শুনে। হ্যাঁ ভালো, যা করো একটু ভালো করে করো, অসুবিধে নেই, আল্লাহ ভরসা। এমনি তো বেশি সময় আর নেই, আর অল্প একটু। ইনশাআল্লাহ থাকবেন তো? ও এখনো তো শুরু করিনি। এছাড়া আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড, এবং জনাব মোহাম্মদ নুর ইসলাম হোসেন, যিনি সাবেক ইউপি সদস্য 8 নম্বর ওয়ার্ড। আজকে আলোচনা করবেন, সঙ্গীত পরিবেশন করবেন আমার উস্তাদ, আমি যার কাছে সরাসরি সঙ্গীত শিখেছি, অ্যাডভোকেট রকুলুজ্জামান সাহেব। উনি পথে রয়েছেন, অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আলোচনা করেছেন সম্ভবত জনাব এস.এম. কারি ফয়সাল মাহমুদ সাহেব, এবং আলোচনা করবেন হযরত মাওলানা এইচ.এম. রিদওয়ানুল ইসলাম সাহেব, রংপুর। আজকের মাহফিলের মধ্যমণ আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য, আমার বাবার বন্ধু। যখন ওনাদেরকে দেখি তখন বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। একই সাথে অসংখ্য মঞ্চে আলোচনা করেছেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। ছোটবেলায় যার আলোচনা শোনার জন্য বাইসাইকেল ঘাপিয়ে কত দূরে দূরে ঘুরে বেরিয়েছি মাহফিল শোনার জন্য। আজকে বয়োবৃদ্ধ একজন আলেম, আমাদের রাহবার, ওনারা পরামর্শ দেন, ওনারা পরিচালিত করেন, ওনারা বুদ্ধি, পরামর্শ এবং নসিহত করে আমাদের শিক্ষা দিয়ে এই পথে এখন পর্যন্ত টিকে রাখার জন্য যেটা করা দরকার, শুধু বুদ্ধি পরামর্শ না, দুটি হাত তুলে তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদও করে থাকেন যে রাহবারেরা, তার মধ্যে অন্যতম একজন হলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব। তাছাড়া আমার গাজী মুকিদ সাহেব রয়েছেন, আজকের মাহফিলের পরিচালক। উনি আমার ছোট আঙ্কেল, যদিও উনাকে আমি মুকিদ ভাই বলতাম, কিন্তু অ্যাডভোকেট এনাম আঙ্কেলের ছোট ভাই। এখন তো আর ওইটারে তো আর মুকিদ ভাই বলা যায় না। তো আমার গাজী মুকিদ আঙ্কেল, ছোট আঙ্কেল সহ আমাদের লাবিবের ফাদার রয়েছেন, লাবিবও আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার আওয়ামী যুবলীগের, ছাত্রলীগের ভাইরাও আছেন, যাদের নাম বললে কালকে আবার জিগর কাছে হয়তো নাম দিতে পারে, তো নাম বললাম না। আমার খুব ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে ভালোবাসি। অনেকেই আমাদেরকে যেটা মনে করে আমরা আসলে সেটা না। অনেকেই মনে করে আমরা আওয়ামী লীগ বিরোধী, আমরা বিএনপি বিরোধী, আমরা জামাত বিরোধী, আমরা কওমি বিরোধী, আমরা আলিয়া বিরোধী। মোটেও না, আমরা আসলে প্রকৃত অর্থে কোরআনের পক্ষে। আমরা কি কোরআনের পক্ষে? এটা বলার কারণে অনেকের কাছে ওই যে গরম ভাতে বিলাই বাজার হয়ে যায়, ঠিক না বেঠে? উচিত কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি, অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তোর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালি না, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি, কিরাম? তা বলছে মা তুমি শুনতে চাই না, পরে আবার গালি গালাজ করবা। তো বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা যে উচিত কথা বলে, উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোর আমি পেটে ধরেছি না, ক একটা। তো বলছে বলাই লাগবে? বলছে তুই আমার জন্মের হলি ক, যেহেতু। বলছে মা উচিত কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক কিসের? এটা কি কথা? বলছে চাচা আসলে এত খুশি হও কেন? বলছে ও ঢোকেশু, আল্লাহ তোর কলেরা দেয় না কেন? তাহলে কি এখন বোঝা গেছে উচিত কথাটা কি? এই কথা বললি নিজের মাও বোঝা গেছে তো ঘটনাটা। বাকি আর ভেঙে বললাম না। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চান নাই। উদাহরণ যদি দিই, আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন, 4 চাকার একটা জিপ গাড়ি চালায়, দেখেছেন না? রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এই পাশেও আছে, ও পাশেও আছে না নাই? পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নাই, কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সূরা আছে না নাই? এই রাস্তার এই পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, সূরা আন-নামল, সূরা আন-নামল, পিপিলিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন। ওগো আমার ভাইরা, এই পাশের পিঁপড়ারা চিন্তা করলে আমাদের ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে, পাত্রী খোঁজার জন্য রাস্তার ওই পাশে গিয়েছে, পাত্রী
পাত্রী নিয়ে আসো। বিয়ে শাদী হলো রাত ভোর, রাত 12টা-1টার পরে বিয়ে শাদী করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে, আমার আশফাকুজ্জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, জিপ গাড়ি। ওই পিপিলিকার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে, উঁচু করে পার করেছে না, করে নাই, অমনি ডাইরেক্ট মেরে দিয়েছে। দেওয়ার পরে বর মরল নাকি বউ মরল কোনদিন কি খোঁজ নিয়েছে? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আশফাকুজ্জামান রনির টায়ারের নিচে পৃষ্ঠ হয়ে মরে পড়ে থাকতাম, কেউ খবর নিত না। যদি কোনো ইঁদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটরসাইকেলের চাকার তলে যদি পড়ে, ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ, ওইটারে ধরে নিয়ে আবার 250 মিলে নিয়ে যাওয়ার মতো আল্লাহর ওলি কেউ আছে নাকি? কেউ আছে? বরং চিন্তা করে মরিয়াস ভালো হয়েছে, আমার ধান কেটে দিছিল, ঠিক না বেঠে? আরো উদাহরণ দিতে যাই বলি যে শিয়াল, এই যে শিয়াল মুরগি ধরে, আসলে কি সব শিয়ালে মুরগি ধরে? কথা কয় না, সব শিয়ালে ধরে? শিয়ালদের মধ্যে দুটো একটা তো ইমানদার থাকতেই পারে নাকি? তো কোন এক শিয়াল অন্য শিয়ালদের বুঝাইছে যে খবরদার মানুষের মুরগি ধরো না, মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে, এই মুরগিগুলো ধরি কেন, ওদের ক্ষতি করো। এই কথাটা যে শিয়ালটা বুঝাইছে, ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে কোনো এক কারণে, কোনো এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার ক্ষেতে থেকে মনে করেন বের হয়েছে, আশফাকুজ্জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল, হাতে একখান কাশি ছিল, শিয়াল বের হয়েছে, উনি ওই কাশি হাতে রেখেছে, রাখে পাইছনি, চেনেন পাইছনি? আমাদের যশোরের ভাষায় পাইছনি বলে, আপনারা কি বলেন? চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে, শিয়াল একটা বাড়াইছে, ওই পাইছনি কি গরুর পিঠি পড়বে না শিয়ালের দিকে দৌড়বে? করে দৌড়বে। ওই শিয়াল কি অপরাধ করেছে ওর সাথে? ওর মুরগি কোনোদিন ধরিয়েছে, কোনোদিন দেখা গেছে ওর পরিবার ওর বাড়ি খোলে তাও চেনে না, এরপরে ওর পাইছনি হাতে থাকলো না, শিয়ালের দিকে আড়েও মারল। এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না, পারতেন না? আল্লাহ বানাই নাই। আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে, আম্মা তোমরা না হয় মুরগি টুকরি ধরেছ, আমরা তো নিষ্পাপ, এখনো তো তোমাদের দুধ খেয়ে পড়ে, তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই। এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে, আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করলে তোমরা করি চাও, আমরা তো করি না। এমন কোন শিয়াল কি আসছে? শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে, খাটাসের বাচ্চা আসছে কোনোদিন? কোনোদিন তারা বাগান থেকে, আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে, বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন, এখন তো আমাদের শক্তি বেড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করিনি, বাইরে যাইয়ে ডাইরেক্ট বলবো তুরার সাইডে দিয়ে লেখা আমরা থাকবো। বাঘেরা কোনোদিন এসে বলিছে? যদি বাঘেরা দল বল নিয়ে মিছিল করে এসে বলতো জয় বাংলা, কি হয়েছে বলার আগে পড়ে যাচ্ছে, সে ভাই থামা, এখনো তো আমি শুরু করিনি রে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আবার তো জয় বাংলাও করে দেবে না দেখছি, কেমন লাগে একটু? হ্যাঁ তোমরা শুধু আর ইটমিট খুঁজে পাওনি, রাস্তাতে খুলে আসো কটা, একটু নিচে নামাই দেওয়া দিন, বেশি উৎস হয়ে গেল। আরে খুলে থাক, আরে বাবা দুটা ইট দিলি তো হয়ে যাবে। হ্যাঁ তুমি মাইক্রোফোন কিনতে চাও, তোমাকে মাইক যখন ভাড়া দিবা তখন মাথায় রাখবা যে ক্যামেরার মাইক্রোফোন বাধা হবে। তুমি এই কথা মনে করবে না তোমার স্থানে বাদ দিয়ে দিবা, কারণ তোমার ভাড়া দিতে হলে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন বাদ দিয়ে দিতে হবে, আর তাই যদি না দিতে পারো তাহলে মাইক ভাড়া দিবা না।